কি অবস্থা জেরিন? এই তো ভাইয়া চলতেছে ভালো। কোশ্চেন পেপার ওই যে ওই 8 নাম্বারটা যে আমরা বাকি রাখছিলাম ইউনিট 3 এর, ওটা করছিলা? না, আমি ভিডিওটা দুপুরে দেখছি তো, এরপর ক্লাস ছিল, করার টাইম পাইনি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আজকে আমরা ওই স্যাম্পল অ্যাসেসমেন্ট ম্যাটেরিয়াল ইউনিট 2 টা সলভ করব। হ্যাঁ, যে ওই উইল স্যার ওদেরকে অ্যাসাইনমেন্ট দিছে, তো তো এর জন্য আমরা এরকম ক্লাসে কোশ্চেন পেপার গুলি সলভ করলে ওদেরও হেল্প হবে, আমাদেরও এরকম অনেকগুলি কোশ্চেন সলভ করা হয়ে যাবে আর কি। যারা নেক্সট সেশনে দিব তাদের জন্য ভালো, আর যারা অ্যাসাইনমেন্ট করবো ওদের অ্যাসাইনমেন্টের পেপার গুলি ফার্স্টে করতেছি আর কি আমরা। ঠিক আছে, জি ভাইয়া। ওকে, ঠিক আছে। সো তাহলে আমরা আস্তে আস্তে শুরু করি যে স্যাম্পল অ্যাসেসমেন্ট ম্যাটেরিয়ালের এই কোশ্চেন নাম্বার কি বলে ইউনিট 2 আর কি। এর আগে আমাদের ওই যে ইউনিট 3 এর যে একটা জিনিস রেখে আসছিলাম, এটা না, এই যে মে 18 কোশ্চেন নাম্বার 8, এই জিনিসটা আমরা স্কিপ করছিলাম। স্কিপ কি করছি, যে আমাদের ক্লাসের টাইম শেষ হয়ে গেছিল, তো তো এর জন্য আমরা বলছিলাম যে কোশ্চেন নাম্বার 8টা যেন স্টুডেন্টরা নিজেরা করে ফেলে। তো তাহলে আমরা এই কোশ্চেন নাম্বার 8টা যদি কেউ এরকম করে থাকো, তো তাহলে এরকম আমরা ডিসকাস করতে পারতাম। আমরা ফার্স্টে একটা কাজ করি, আমরা একটু ইউনিট 3 এর এই কোশ্চেনটা ফার্স্ট একটু সলভ করে নেই, তাহলে যেন আমাদের এই যে পার্সেন্টেজ ডিফারেন্স এন্ড কয়েকটা ব্যাপার নিয়ে ডিসকাস করা হয়ে যাবে আর কি। ওকে লামিয়া, এতদিন পর। ওকে, সো তাহলে আমরা মে 18 কোশ্চেন নাম্বার 8, যেটা তোমাদেরকে বাসায় নিজেদেরকে করতে বলছিলাম, যে লাস্ট দিন তো বাকি সবগুলা কোশ্চেন করাই দিছি, এই কোশ্চেনটা বাকি ছিল, তো এখন এটা নিয়ে আমরা ফার্স্টে ডিসকাস করে নেই, দেন আমরা স্যাম্পল অ্যাসেসমেন্ট ম্যাটেরিয়ালের ইউনিট 2 টা করবো আর কি। ঠিক আছে, ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই লামিয়া। ওকে, তো এখন এখানের মধ্যে কি বলতেছে, লেটস সি। A student determined the acceleration of free fall g using a simple pendulum. তো তাহলে পেন্ডুলাম ইউজ করে সে কি করছে, acceleration due to gravity বের করছে আর কি। তো এখন বলতেছে the pendulum consists of a mass attached to a string which is suspended from a support as shown. তো তাহলে এরকম একটা পেন্ডুলামের এরকম টাইম পিরিয়ড দিয়ে কি করা যায়, acceleration due to gravity বের করা যায়, because the time period of a pendulum is equal to this, যে 2 পাই ইনটু রুট ওভার এল বাই জি, যে এল বিং দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং, যে ওই স্ট্রিং এর যে এন্ডে ম্যাচটা ঝুলানো আছে, তো ওই সাপোর্ট থেকে ওই ম্যাচ পর্যন্ত স্ট্রিং এর লেন্থটা কত, আর জি তো হলো আমাদের যে অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি আর কি। তো এখন আমাদের একটা কমপ্লিট রোটেশন কখন হবে, যে এইখানে ম্যাচটা আছে, তো সে একবার এখানে যাবে, দেন আবার ঘুরে এখানে ফেরত যদি আসে, তো ততক্ষণে কি হবে, একটা কমপ্লিট অসিলেশন। মানে একটা কমপ্লিট অসিলেশন হইতে যতটুকু টাইম নেয় ওটাকে আমরা কি বলি, ওয়ান টাইম পিরিয়ড বলি। তেমন টাইপের ব্যাপার আর কি। ওকে, সো এখন এখানের মধ্যে বলতেছে কি দেখি, এখানের মধ্যে বলতেছে যে where t is the time taken for the mass to make one complete swing from a to b and back to a. তো তাহলে a থেকে b তে যাবে, দেন আবার b থেকে a তে ফেরত আসবে, এই পুরাটা করলে পরে একটা অসিলেশন হয়, and l is the length of the string. সো এখন এখানের মধ্যে আমাদের কয়েকটা ইনফরমেশন দিয়ে দিছে, যে the student recorded the following results, যে এখানের মধ্যে আমাদের কি, যে দেখো লেন্থ যেটা কি 10 টু দি পাওয়ার -2 মিটার, মানে কি এগুলো হলো সেন্টিমিটারও বলা যায়, যে 40 সেন্টিমিটার বলা যেই কথা, 40 ইনটু 10 টু দি পাওয়ার -2 বলা একই কথা। ঠিক আছে, তো তাহলে পরে এই যে 40 35 30 25 20, আচ্ছা, সো তাহলে এরকম পাঁচটা তারা সেট অফ রিডিং নিছে, কিন্তু আমরা একটা বুক ভ্যালু বলে দিচ্ছিলাম যে 6টা বা এর থেকে বেশি হইলে তখন আমরা কি বলবো, ঠিক আছে, যে এনাফ নাম্বার অফ রিডিং তারা নিছে আর কি। কিন্তু এখানের মধ্যে কি তারা 5 সেটস অফ রিডিংস নিছে, তো তাহলে এখানের জন্য আমাদের একটা ভ্যালিড কি বলা যায়, ক্রিটিসিজম বলা যায়, যে নট এনাফ রিডিংস। ঠিক আছে, অর অনলি 5 সেটস অফ রিডিংস। বাট এইটা থেকে আরো ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, কি জিনিস দেখো, এই যে টাইম কলামে, টাইমের এই কলামের মধ্যে দেখো তো সিগনিফিকেন্ট ফিগারটা কি ইনকনসিস্টেন্ট, তাই না?
যে এখানের মধ্যে 3 সিগনিফিকেন্ট ফিগার, এখানে 3 সিগনিফিকেন্ট ফিগার, এখানে 1 সিগনিফিকেন্ট ফিগার, 2 সিগনিফিকেন্ট ফিগার, 1 সিগনিফিকেন্ট ফিগার। তো তাহলে পরে এখানের জন্য একটা কমেন্ট কি করা যায় যে ইনকনসিস্টেন্ট সিগনিফিকেন্ট ফিগার ফর টাইম কলাম। ঠিক আছে, তো টাইম কলামের জন্য ইনকনসিস্টেন্ট সিগনিফিকেন্ট ফিগার এইটা বলা যায় ক্রিটিসিজম হিসেবে। দেন অনলি 5টা সেট অফ রিডিং নিছে এইটা বলা যায়। দেন আরো কয়টা জিনিস বলা যায়, যে আরো বলা যায় যে নো ইন্ডিকেশন অফ রিপিট রিডিংস, তাই না, যে তারা কি করে নাই, রিপিট রিডিং নেয় নাই। তো তাহলে পরে এরকম কয়েকটা আমরা কি করতে পারি, ক্রিটিসিজম বলতে পারি। তো লাস্ট দিন আমরা এই যে কোশ্চেন নাম্বার 7 পর্যন্ত আমরা ডিটেইলসে করছিলাম। তো এখন এখানের মধ্যে কি যে আমরা যা যা বলছিলাম যে অনলি 5 সেটস অফ রিডিং, নো রিপিটেশন শোন, ইনকনসিস্টেন্ট সিগনিফিকেন্ট ফিগার। ওকে, তো তাহলে এইগুলা হলো আমাদের 2 মার্কের জন্য এনাফ, আমরা পয়েন্ট পেয়ে গেছে। কিন্তু বাকি পয়েন্টগুলি কি বলতেছে এগুলো আমাদের একটু বুঝতে হবে, বিকজ অন্য কোন টেবিলের মধ্যে এমন হইতে পারে কি যে তারা রিপিট রিডিং ও শো করছে, 6টা বা এর থেকে বেশি সেট অফ রিডিং ও নিছে। তো তাহলে অন্য ব্যাপারগুলি আমাদের মাথায় রাখতে হবে। যে দেখো একটা পয়েন্ট বলছে যে স্মল রেঞ্জ, যে রেঞ্জ অফ রিডিংটা হলো স্মল। হোয়াট ডাজ দ্যাট মিন? এটার মানে হলো এরকম, এই যে মাত্র 20 সেন্টিমিটার থেকে 40 সেন্টিমিটার, মানে লেন্থের ভেরিয়েশনটা খুবই কম। ঠিক আছে, লেন্থের ভেরিয়েশনটা খুবই কম। লেন্থ এরকম কি করা পসিবল হইতো, আরো লম্বা লম্বা লেন্থ বা আরো ওয়াইড রেঞ্জ অফ লেন্থ ইউজ করে তাদের রিডিং নিলে পরে আরো বেটার একটা জাজমেন্ট করা যাইতো আর কি। সো এখানের মধ্যে তার এর জন্য বলছে কি যে স্মল রেঞ্জ অফ রিডিংস। তো এইটা একটা ব্যাপার। দেন আরেকটা ক্রিটিসিজম, অন্য টেবিলের জন্য ওইটা অ্যাপ্লিকেবল, এই টেবিলের জন্য এটা অ্যাপ্লিকেবল না। কি, এই যে দেখো 20, 25, 30, 35, 40। তো তাহলে কি ইনক্রিমেন্ট গুলি যে কত করে করে ডিফারেন্স, দেখো প্রতিটা লেন্থের ভ্যালুর মধ্যে ডিফারেন্স কি কনস্ট্যান্ট। তো তাহলে এখানের মধ্যে তারা কি করছে, কনস্ট্যান্ট একটা ডিফারেন্স মেনটেন করে তারা এমন আগাইছে। ওকে, সো তাহলে পরে এটা হলো একটা ব্যাপার। তো এইখানের জন্য আমরা এই কমেন্টটা করতে পারবো না যে ইনকনসিস্টেন্ট চেঞ্জেস ইন ভ্যালুজ অফ লেন্থ, এমন বলতে পারবো না, বিকজ তারা কনসিস্টেন্টলি যে 5 করে করে ডিফারেন্স ক্রিয়েট করে কি করছে, তারা লেন্থের ভ্যালুগুলো নিছে। বাট এখানের জন্য আমাদের কি কি বলা যায়, যেটা বললাম আমরা দেখে আসছি অলরেডি। একটা হলো রেঞ্জ হলো ছোট, দেন খালি 5টা সেট অফ রিডিং নিছে, যে 6টা হলো মিনিমাম, যে 6টা নিতেই হয়। 6টার কম নিলেই আমরা কি বলবো, নট এনাফ সেটস অফ রিডিংস বা অনলি দিস অ্যামাউন্ট অফ সেটস অফ রিডিংস। তো তাহলে পরে একটা হলো স্মল রেঞ্জ, একটা বলা যায় অনলি 5 সেটস অফ রিডিংস। ঠিক আছে, দেন আরো কি বলা যায়, দেন আরো বলা যায় যে ইনকনসিস্টেন্ট সিগনিফিকেন্ট ফিগার ফর টাইম পিরিয়ড। ঠিক আছে, ইনকনসিস্টেন্ট এসএফ। দেন আরো কি বলা যায়, দেন আরো বলা যায় যে নো ইন্ডিকেশন অফ রিপিট, নো ইন্ডিকেশন অফ রিপিট রিডিংস। দেন আরেকটা মার্ক স্কিমের মধ্যে পয়েন্ট আছে, ওখানে মধ্যে বলতেছে কি যে মোর দেন ওয়ান অসিলেশনের রিডিং নিতে বলে। ঠিক আছে, এইগুলো হলো ল্যাবরেটরি কতগুলি টেকনিক। হ্যাঁ, আমরা যদি সামনাসামনি ল্যাব করতাম তাহলে তোমাদেরকে এই প্রসেসটা বুঝাইলে পরে আরো কি করতাম, ভালো মতো তোমাদের মাথায় থাকতো। এখানে মধ্যে ব্যাপারটা কি খেয়াল করো, যে একটা কমপ্লিট রোটেশনের জন্য বা একটা কমপ্লিট অসিলেশনের জন্য দেখো টাইম কত লাগতেছে, খুবই কম। 1.14 সেকেন্ড, 1.05 সেকেন্ড, 1 সেকেন্ড, 0.91 সেকেন্ড, 0.8 সেকেন্ড। তো টাইমের ভ্যালু গুলা কিন্তু খুবই কম, তাই না, যে একটা কমপ্লিট অসিলেশন করতে মাত্র এত অল্প টাইম নেয়। তো তাহলে এখানে কিন্তু খুবই বাজে একটা ব্যাপার হইতে পারে। কি ব্যাপার, আমরা স্টপ ওয়াচ দিয়ে টাইমের রিডিংটা নিতেছি না জেরিন। তো এই যে আমাদের স্টপ ওয়াচটা তো মানুষই চালাবে, তাই না, মানুষই এটাকে অপারেট করবে। তো এই যে স্টপ ওয়াচ অন এন্ড অফ, এটা করতে করতে আমাদের কি যায়, হিউম্যান রিয়াকশন টাইম বলতে একটা ব্যাপার আছে না। তো হিউম্যান রিয়াকশন টাইমটা অনেক বড় একটা ফ্যাক্টর। তো এখন এখানের মধ্যে কাজটা কি হচ্ছে দেখো,
যে স্টপওয়াচ অন করতে এন্ড অফ করতে আমাদের কি যায়, যে হিউম্যান রিঅ্যাকশন টাইম, এটা তোমরা আলাদা করে লিখে রাখো, লিখে দিছিলাম মেবি আগেও, আবার আবার এখানের মধ্যে বলে দেয় যে টিপিক্যাল হিউম্যান রিঅ্যাকশন টাইম (0.20 সেকেন্ড), ঠিক আছে? টিপিক্যাল হিউম্যান রিঅ্যাকশন টাইমের ভ্যালু কত? 0.20 সেকেন্ড। সো তাহলে এটা অনেক বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। আমরা অন্য টাইম রিলেটেড যখন কোয়েশ্চেন পাবো তখন আমরা দেখব যে তোমার স্টপওয়াচের প্রিসিশন অনেক ভালো, যে স্টপওয়াচ মিলি সেকেন্ডেও কি করতে পারে, টাইম বের করতে পারে। ঠিক আছে, স্টপওয়াচের প্রিসিশন ভালো, কিন্তু স্টপওয়াচটাকে অপারেট করবে কে? মানুষ, তাই না? তাহলে আমরা স্টপওয়াচের মনে করো রিডিং আসে এরকম যে 1.043 সেকেন্ড, ঠিক আছে? তো আমি যদি এখানের জন্য জিজ্ঞাসা করি, হ্যাঁ, আমি যদি এখানের জন্য জিজ্ঞাসা করি যে হোয়াট ইজ দা রেজলিউশন that is to be taken for percentage uncertainty, এই যে আমাদের এটা কি, এটা হলো আমাদের মেজার্ড ভ্যালু, তাই না? যে আমরা স্টপওয়াচ অন এন্ড অফ করতে করতে এতটুকু টাইম পাস হয়েছে। সো তাহলে আমাদের মেজার্ড ভ্যালু হলো কত? 1.043 সেকেন্ড। ওকে, তো তাহলে পরে এই জিনিসটা আমাদের টাইমের ভ্যালু। তো এখন যদি আমি জিজ্ঞাসা করি যে পার্সেন্টেজ আনসার্টেনটি আমি কিভাবে ক্যালকুলেট করব, সো এখানের জন্য ভ্যালুটা কত নিব বলো তো জেরিন? যে পার্সেন্টেজ আনসার্টেনটির জন্য আমরা কি করি? Absolute uncertainty divided by actual value into 100. ডিভাইডেড বাই অ্যাকচুয়াল ভ্যালু অর মেজার্ড ভ্যালু, যেটাই বলো, ঠিক আছে? অ্যাকচুয়াল ভ্যালু আর মেজার্ড ভ্যালু ইনটু 100। তো এখন এখানে অ্যাকচুয়াল ভ্যালু তো 1.043, এইটা নিয়ে কোনো প্রবলেম নাই, কিন্তু আমরা এই জায়গাটায় কত বসাবো? আমাদের আনসার্টেনটির ভ্যালুটা কত বসাবো? অনেকজনই ভুল করে তারা 0.001 দেয়। তারা তাদের লজিকে তাদের কথা ঠিক আছে, কিন্তু এটা আসলে ক্যালকুলেশনটা ঠিক হবে না, যে তাদের নরমাল লজিক মাল্টিপ্লাই বাই 6 করব না, 6 বার রিডিং নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওইটা আমরা করব, ওইটাও বলবো। আচ্ছা, সো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো নাবিল, যে আমরা নরমালি মনে করো মিটার রুল দিয়ে তুমি যদি কোনো একটা লেন্থের রিডিং নাও, কেমন আসবে? পয়েন্ট সামথিং সেন্টিমিটার, যে মনে করো যে 7.2 সেন্টিমিটার। তো এখন আমি যদি বলি যে এই মিটার রুলের লিস্ট কাউন্ট কত বা রেজলিউশন কত, তুমি কত বসাবা? 0.1, তাই না? সে 1 ডেসিমাল প্লেস অফ আ সেন্টিমিটার পর্যন্ত কি করতে পারে, বের করতে পারে। তো তাহলে 0.1 ডিভাইডেড বাই 7.2 ইনটু 100, এইভাবে করে করতে তুমি পার্সেন্টেজ আনসার্টেনটি, তাই তো নাবিল? হ্যাঁ হ্যাঁ। তো তাহলে এইখানের জন্য মানুষরা এই রিডিংটা দেখে ভাবে কি যে 0.001 মনে হয় হবে, কিন্তু আসলে এটার জন্য দেখো পার্সেন্টেজ আনসার্টেনটির জায়গায় আমরা বসাবো এইটা, এন্ড জাস্ট এইটা না, এইটা আমাদের কি হিউম্যান রিঅ্যাকশন টাইম কি অন করতে সময় একবার, অফ করতে সময় একবার। সো তাহলে আমাদের কি করা লাগবে? হিউম্যান রিঅ্যাকশন টাইমটাকে দুইবার কনসিডার করতে হবে না নাবিল? হ্যাঁ হ্যাঁ। তো তাহলে এখানের জন্য আমাদের ইনটু 2, এই ব্যাপারটা তোমাদের কেমিস্ট্রিতেও করার কথা। তোমরা যখন নাকি কি করো, কোনো একটা মেজারিং বিউরেট থেকে যখন নাকি রিডিং নাও, তাই না জেরিন? বিউরেটের রিডিং নেওয়া যেটা হয়, ওইটার জন্য আমরা কি করি, আনসার্টেনটি ওরকম নিতে সময় 2 দিয়ে মাল্টিপ্লাই করি না ওই বিউরেটের রেজলিউশনটাকে? যে আমাদের কি করা লাগতেছে, যে দুইবার রিডিং নেওয়া লাগতেছে, ঠিক আছে? তো তাহলে ওখানের জন্য পার্সেন্টেজ আনসার্টেনটিটা কি হয়ে যায়, ডাবল হয়ে যায় আর কি বেসিক্যালি। তো তাহলে এখানের জন্য আসলে আমরা নিব কত? 0.20 নিব, বিকজ তোমার রেজলিউশন অফ দা মেজারিং ইনস্ট্রুমেন্ট ভালো, কিন্তু তাকে যে অপারেট করতেছে সে কি করতেছে, ইট ইজ লিমিটিং দা পটেনশিয়াল অফ দা স্টপওয়াচ, ঠিক আছে? যে স্টপওয়াচের আরো বেটার রিডিং নেওয়ার কি আছে, ক্যাপাবিলিটি আছে, কিন্তু যে তাকে অপারেট করবে সে যদি কি না হয়, গুড এনাফ না হয়, বা তার যদি ওখানের মধ্যে কোন একটা ফ্ল থাকে বা লিমিটেশন থাকে, তো সে কি করবে, পুরা সিস্টেমটাকে ওরকম লিমিট করে ফেলবে। ব্যাপারটা এরকম।
যে মনে করো এই ব্যাপারটাকে একটা টিম প্লের মতো, যে তুমি ভালো কিন্তু তোমার সাথে যে পার্টনার আছে সে যদি কি করতে না পারে, তোমার মতো কম্পিটিবল না হয়, তো তখন কি করবে, সে তোমাকে ড্র্যাগ ডাউন করবে। সো নরমালি স্টপ ওয়াচের প্রিসিশন ভালো ছিল বা তার রেজোলিউশন ভালো ছিল, তো পার্সেন্টেজ আনসার্টেনটি কম দেওয়ার কথা। কিন্তু সিন্স হিউম্যানস আর দ্য ওয়ান্স হু অপারেট দ্য স্টপ ওয়াচ, যে অন করে অফ করে, তো তারা কি করতেছে, স্টপ ওয়াচের মেইন পটেনশিয়ালটাকে লিমিট করে ফেলতেছে। ওকে, তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার যেটা মনে রাখতে হবে, যে স্টপ ওয়াচের রেজোলিউশন যাই হোক না কেন, তাকে যে অপারেট করে তার সিগনিফিক্যান্ট একটা কন্ট্রিবিউশন থাকে ইন লিমিটিং দ্য অ্যাকচুয়াল পটেনশিয়াল অফ দ্য স্টপ ওয়াচ আর কি। তো এখন এই কথাটা কেন বললাম, দেখো এই যে আমাদের টাইমের রিডিং গুলো আসছে কত কত নাবিল, 1.14, 1.05, 0.91, 0.8। তো তাহলে এখানে আমরা পার্সেন্টেজ আনসার্টেনটির ক্যালকুলেশনের সময় কি করব, 1.14 আর এখানের জন্য বসাবো কত, 0.20 ইন্টু 2। তো এটা কি করবে দেখো তো, পার্সেন্টেজ আনসার্টেনটিটা কত আসে, দাঁড়া আমি এটা বসাই দেখি। সো 0.4 ডিভাইডেড বাই 1.14 ইন্টু 100। সো পার্সেন্টেজ আনসার্টেনটি আসে 35% এরও বেশি, ঠিক আছে, 35.1%। তো এই পার্সেন্টেজ আনসার্টেনটি দিয়ে আমরা যদি টাইম বের করি, তো তাহলে এটা কি কোনো রিলায়েবল কোন একটা ভ্যালু হইলো? এটা তো এত বড় একটা আনসার্টেন একটা রেঞ্জ দিচ্ছে, তাই না? এইটা তো জাস্ট টাইমের পার্সেন্টেজ আনসার্টেনটি, টাইমটাকে আবার আমরা স্কোয়ার করি, তো তাহলে স্কোয়ার করা মানে কি, পার্সেন্টেজ আনসার্টেনটি গুলা কি হবে, অ্যাড হবে। তো তাহলে পরে পার্সেন্টেজ আনসার্টেনটি অফ টি স্কোয়ার কত আসতেছে, 35 প্লাস 35, 70%। 70% আনসার্টেনটি যদি থাকে কোন একটা রিডিং এর মধ্যে, তো তাহলে ওইটা দিয়ে আমরা যেই ভ্যালুই পাই, ওইটা তো পুরো একটা গার্বেজ একটা রিডিং আসবে, তাই না? সো এইটার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ল্যাবরেটরি স্কিল আছে, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট ল্যাবরেটরি স্কিলটা কেমন, ব্যাপারটা খেয়াল করে, এটা খুবই সুন্দর একটা ব্যাপার। কেমন জিনিস, এখানের মধ্যে মনে করো আমরা কি করব, আমরা স্টপ ওয়াচ নিজেরাই অন করব অফ করব, এখানে কোনো চেঞ্জ আনতেছি না, কিন্তু খুবই বুদ্ধি করে একটা কাজ করব, দেখো কি করি। সো এই হলো তোমার কি ইনিশিয়াল পজিশন অফ দ্য পেন্ডুলাম। ওকে, ইনিশিয়াল পজিশন অফ দ্য পেন্ডুলাম এখানে। তো সে একবার এখানে যাবে, এখানে ফেরত আসবে, তো এইটা হওয়াতে কি হইলো, একটা কমপ্লিট অসিলেশন। ওকে, এখন আমরা যদি কি করি, স্টার্টিং এর সময় অন করলাম এন্ড একটা অসিলেশন হওয়ার পরে পরেই যদি কি করে দেই নাবিল, যদি অফ করে দেই, তো তাহলে পরে একটা সমস্যা, এই যে পার্সেন্টেজ আনসার্টেনটিটা খুবই বড় আসবে। পার্সেন্টেজ আনসার্টেনটিটা বড় আসার রিজন কি, দুইটা রিজন আছে। একটা হলো এই যে হিউম্যান রিঅ্যাকশন টাইমটা হলো বড়, তো তাহলে পরে তার জন্য পার্সেন্টেজ আনসার্টেনটি বড় আসতেছে। বাট উই কান্ট হেল্প ইট, আমাদের তো এই জিনিসটা থাকবেই। তো তাহলেও যে এই লিমিটেশনটা থাকার পরেও হাউ টু রিডিউস দ্য পার্সেন্টেজ আনসার্টেনটি, বলো তো নাবিল? নিউমেরেটর ফিক্সড, সো হাউ টু রিডিউস দ্য পার্সেন্টেজ আনসার্টেনটি? নাবিল বলতে পারবা যে নিউমেরেটর? না ভাইয়া, ওকে, সমস্যা নাই, যে নিউমেরেটরটা ফিক্সড, কিন্তু তাহলে আমি ফাইনাল অ্যানসারটা ছোট বানাইতে চাই। সো দ্যাট ইজ পসিবল ইফ উই ইনক্রিজ দ্য মেজার্ড ভ্যালু। মেজার্ড ভ্যালুর ভ্যালু যদি আমরা বাড়ায় দেই, তো তখন কি হবে, লিস্ট কাউন্ট বা তোমার আনসার্টেনটিটা ফিক্সড আছে, কিন্তু মেজার্ড ভ্যালু যত বড় হবে পার্সেন্টেজ আনসার্টেনটি তত কি আসবে, ছোট আসবে, তাই না? তো হাউ টু ডু দিস, এইটা আমরা এখানের মধ্যে বুদ্ধি করি। কি করি, এইখানে এই যে স্টার্টিং এ ফার্স্ট সুইং এর একদম শুরুতে মনে করো আমরা স্টার্ট করলাম,
দ্যাটস ভেরি গুড, এটা করতেই হবে। তো এই সময় আমাদের প্লাস মাইনাস 0.20 সেকেন্ডের একটা আনসার্টেনটি আসলো, ভালো কথা। এখন আমরা বুদ্ধি করে এই কাজটা করব। কি হইলো, একটা কমপ্লিট অসিলেশন গেল, উই উইল নট স্টপ দ্য স্টপ ওয়াচ। সে আবার সুইং করে আবার আসলো, দুইটা কমপ্লিট অসিলেশন হলো, উই উইল স্টিল নট স্টপ দ্য স্টপ ওয়াচ। আমরা প্রথমে যে স্টপ ওয়াচটা স্টার্ট করছি নাবিল, আমরা প্রথমে যে স্টপ ওয়াচটা স্টার্ট করছি, স্টার্ট করেই রাখবো, কন্টিনিউয়াসলি রিডিং নিতেই থাকবো। তো একটা অসিলেশন, দুইটা অসিলেশন, তিনটা অসিলেশন, চারটা অসিলেশন, পাঁচটা অসিলেশন, পাঁচটা কমপ্লিট অসিলেশন শেষ হইলো। এখন আমরা স্টপ ওয়াচটাকে স্টপ করলাম। তাহলে কি হইতেছে দেখো তো ব্যাপারটা, নিউমেরেটর তোমার যা ছিল তাই আছে, এখন নিচে কি হলো, মাল্টিপ্লাইড বাই 5, তাই না? যে একটা কমপ্লিট অসিলেশনে যত টাইম নিবে, পাঁচটা কমপ্লিট অসিলেশনে কি নিবে, 5 টাইমস দ্য গ্রেটার টাইম, নাকি নাবিল? হ্যাঁ ভাইয়া। তো তাহলে এখানের মধ্যে কি হলো, উই হ্যাভ রিডিউসড দ্য পার্সেন্টেজ আনসার্টেনটি টু সামথিং অ্যাবাউট 7%। তো এমন একটা ব্যাপার করে ফেললাম না, হোয়াট ডিড উই ডু, আমরা কি স্টপওয়াচ চেঞ্জ করছি? না। আমরা কি অপারেটর চেঞ্জ করছি? না। মানুষই স্টপওয়াচটাকে অন করবে, মানুষই স্টপওয়াচটাকে অফ করবে। কিন্তু আমরা তো বুদ্ধিমান, আমরা কি করলাম, আমরা ইচ্ছা করে পার্সেন্টেজ আনসার্টেনটি কমানোর জন্য মেজার্ড ভ্যালুটাকে বাড়ায় দিছি। হাউ ডিড উই ডু দ্যাট, আমরা প্রথমে যে স্টপওয়াচটাকে অন করছিলাম, অন করেই রাখছি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা তো নিলাম, পাঁচটা মিনিমাম, 10টা নিলে আরো বেটার হয়। কিন্তু এখানে একটু তোমার পেশেন্সের ব্যাপার থাকে, আবার অনেক বেশি সুইং হইলে পরে তখন আবার এয়ার রেজিস্ট্যান্স কোনো একটা এফেক্ট রাখতে পারে। নরমালি পেন্ডুলামের টাইম পিরিয়ডে এত বড় কোনো চেঞ্জ আসে না। সো 10টা কমপ্লিট অসিলেশনের জন্য যদি আমরা রিডিং নেই, তো তাহলে পরে আমাদের পার্সেন্টেজ আনসার্টেনটি উইল বি রিডিউসড টু সামথিং লাইক 3.5%। তো 3.5% কি রিজনেবল একটা পার্সেন্টেজ না, যে ইট ইজ লো এনাফ। সো তাহলে পরে এই পার্সেন্টেজ আনসার্টেনটি দিয়ে আমরা কি করতে পারবো, উই ক্যান ডিল উইথ দ্যাট। ওকে, সো তাহলে এইটা হলো খুবই ইম্পর্টেন্ট একটা ল্যাবরেটরি টেকনিক, যে টাইমের রিডিং নিতে সময় আমরা কি করি, মোর দেন ওয়ান অসিলেশনের টাইমিং করি। ওকে নাবিল, আমরা কি করি, মোর দেন ওয়ান অসিলেশনের টাইমিং করি। তো তাহলে যেন কি হয়, পার্সেন্টেজ আনসার্টেনটিটাকে আমরা যেন কি করে ফেলতে পারি, রিডিউস করে ফেলতে পারি। বুঝতে পারছো? এই যে এই জিনিসটা এই পয়েন্টের মধ্যে বলছে যে কি, শুড হ্যাভ টাইমড মোর দেন ওয়ান অসিলেশন, যে একটা অসিলেশনের জন্য তো শুধু টাইমিং করছে, কি করা উচিত ছিল, শুড হ্যাভ টাইমড মোর দেন ওয়ান অসিলেশন। কেন? বিকজ একটা সিঙ্গেল টাইমের রিডিং নিলে পরে ওখানের মধ্যে কি পার্সেন্টেজ আনসার্টেনটিটা খুবই বেশি আসে, যেটা অ্যাকচুয়ালি একসেপ্টেবল রেঞ্জের মধ্যে পড়ে না। ওকে, সো এর জন্য আমাদের কি করা একটা ভালো প্র্যাকটিস, টু টেক রিডিংস ফর মোর দেন ওয়ান অসিলেশন, সামথিং লাইক 10 টাইম পিরিয়ডস অর 15 টাইম পিরিয়ড। যত বেশি টাইম পিরিয়ডের রিডিং নিবা এট আ টাইম, ঠিক আছে? ওই যে প্রথমে স্টপওয়াচ অন করছো, একটা অসিলেশন হইলো, গুনতেছো তুমি, একটা হইলো, দুইটা হইলো, তিনটা হইলো, চারটা হইলো, পাঁচটা হইলো, ছয়টা হইলো। তো যতগুলা কমপ্লিট অসিলেশন হইলো, দেন তুমি স্টপওয়াচটাকে অফ করবা। সো তখন তোমার কি হবে, মেজার্ড ভ্যালুর ভ্যালুটা বেড়ে যাবে। তো মেজার্ড ভ্যালুর ভ্যালু যত বাড়াইবা, তত কি হবে, তোমার পার্সেন্টেজ আনসার্টেনটিটা কমে যাবে। জেরিন কি টেকনিকটা বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। তো তাহলে এই টেকনিকটা তোমাদেরকে বলে রাখতেছি, ইউনিট 6 এ মাস্ট 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 তোমরা পাবাই। এই কোয়েশ্চেন তোমাদের কমে হইলে 6 বা 7টা কোয়েশ্চেন পেপারে পাবাই তোমরা A2 তে। তো এএসআই অলরেডি আমি এই টেকনিকটা বলে রাখলাম, যে A2 তে তোমরা সিম্পল হারমোনিক মোশন নামের একটা জিনিস পড়বা। তো ওখানের মধ্যে এই ব্যাপারটা খুবই সিগনিফিকেন্ট ওয়েতে কাজ করবে। সো এই টেকনিকটা সবাই মনে রাখবা। ওকে, সাইমা বুঝতে পারছো টেকনিকটা কি বললাম? জি ভাইয়া। ওকে, সো তাহলে পরে এই টেকনিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এর জন্য আমি
এই ক্রিটিসাইজ দ্য টেবলে কিন্তু আমাদের নরমাল পয়েন্ট, দুইটা পয়েন্ট আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি যে এই যে only 5 sets of readings, inconsistent significant figure, no indication of repeat readings, then একটু যদি মাথা ইউজ করো দেন স্মল রেঞ্জ, যে মাত্র 20 সেন্টিমিটার থেকে 40 সেন্টিমিটার এতটুকু লেন্থের রেঞ্জ ইউজ করছে। আমরা আরো ছোট লেন্থ এন্ড আরো বড় লেন্থ ইউজ করে কি করতে পারতাম, উই কুড হ্যাভ ইনক্রিজড দ্য রেঞ্জ অফ রিডিংস, যে আমরা 10 সেন্টিমিটার থেকে 80 সেন্টিমিটার পর্যন্ত আমরা রিডিং নিতে পারতাম। সো হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড, লার্জার রেঞ্জ ধরে আমরা যদি রিডিং নেই তো তখন আমাদের কি হবে, বোঝা যাবে যে এটা আসলেই বড় একটা রেঞ্জ ধরে কিভাবে করে বিহেভ করে আর কি। ওকে, তো তাহলে পরে ক্রিটিসাইজ দ্য টেবল এই কোশ্চেন আমরা পারবো, বাট এখানে আমরা একটা ট্যানজেন্ট নিয়ে অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার ডিসকাস করে নিছে, যে আমাদের ল্যাবরেটরি টেকনিক, যে টাইমিং মোর দ্যান ওয়ান টাইম পিরিয়ড। ওকে, তো এটা হলো একটা ব্যাপার। নাও কোশ্চেন নাম্বার বি তে বলতেছে কি, যে এক্সপ্লেন ওয়াই আ গ্রাফ অফ টি স্কোয়ার on the y-axis and length on the x-axis should be a straight line through the origin. So তাহলে এটার জন্য আমাদের টেকনিকটা কি, y equal to mx plus c, ওই যে ইকুয়েশনটা আছে ওইটার সাথে আমাদের ইকুয়েশনটাকে কম্পেয়ার করব, তাই তো? সো আমাদের টাইম পিরিয়ডের নরমাল ফর্মুলা হলো টাইম পিরিয়ড ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার l বাই g, এই যে আমাদের ফর্মুলাটা দেওয়া আছে, এই যে 2 পাই রুট ওভার l বাই g। তো এখন এখানের জন্য আমরা যে জিনিসটাকে y অ্যাক্সিস এ প্লট করব তাকে আমরা সাবজেক্ট বানাই অলওয়েজ। সো তাহলে পরে রুট ওভারটা সরানোর জন্য আমরা ইকুয়েশনের দুই পাশে স্কয়ার করি। তো তাহলে t স্কয়ার ইজ ইকুয়াল টু 4 পাই স্কয়ার ইনটু, সরি লেন্থের তো স্কয়ার হবে না, তার জাস্ট স্কয়ার রুটটা উঠে যাবে বেসিক্যালি। দেন আমরা একটু পাশের লাইনে যদি লিখি, লেন্থটাকে যদি আলাদা করে লিখি আর কি, সো t স্কয়ার ইজ ইকুয়াল টু 4 পাই স্কয়ার বাই g ইনটু লেন্থ। সো এখন কম্পেয়ারিং উইথ y is equal to, sorry, y is equal to mx plus c, এটাতে তো প্লাস দিয়ে কিছু নাই, তো তার মানে প্লাস সাথে কত আছে, 0। হোয়াট ডাজ দ্যাট মিন, c এর ভ্যালু 0। তো c 0 মানে কি, এটা কি করবে, অরিজিন দিয়ে পাস করবে, যে গ্রাফটা অরিজিন দিয়ে পাস করবে। তো x অ্যাক্সিস এর লেন্থ প্লট করব আর y অ্যাক্সিস এ t স্কয়ার। তো তাহলে গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দিবে, গ্রেডিয়েন্ট আমাদেরকে দিবে 4 পাই স্কয়ার বাই g। সো তাহলে আমরা এই জিনিসটা করলাম কম্পেয়ারিং উইথ y ইকুয়াল টু mx প্লাস c। সো প্লটিং t square on y axis and length on x axis, the graph will be a straight line. কিভাবে বুঝবো এটা একটা স্ট্রেট লাইন, কেউ বলতে পারবা? সাইমা বলো তো, এটা একটা স্ট্রেট লাইন হবেই, এটার গ্যারান্টিটা কি? সাইমা বলতে পারবা? একটা স্ট্রেট লাইন আর একটা কার্ভের মধ্যে মেইন ডিফারেন্সটা কোথায় সাইমা? বলবো? হ্যাঁ বলো। স্ট্রেট লাইনের মানে সেম গ্রেডিয়েন্ট থাকে আর কার্ভের ডিফারেন্ট গ্রেডিয়েন্ট থাকে। গ্রেডিয়েন্টটা নিয়ে আমরা কমেন্ট করব, ঠিক আছে? সো তাহলে t স্কয়ার অন দা y অ্যাক্সিস এন্ড লেন্থ অন দা x অ্যাক্সিস যদি আমরা প্লট করি, the graph will be a straight line। কেন? ফুল ফর্মে লিখলাম না, এখানে জায়গা একটু কম, আমি বেশি বড় করে লিখছি তো। সো তাহলে will be a straight line কেন? as gradient will be equal to 4 pi square by g। এখানে 4 একটা পিওর নাম্বার, পাই একটা নাম্বার, আর g হলো একটা কি, কনস্ট্যান্ট ভ্যালু। সো তাহলে গ্রেডিয়েন্টের ভ্যালু কি আসতেছে, একটা কনস্ট্যান্ট আসতেছে। তো গ্রেডিয়েন্ট যেহেতু কনস্ট্যান্ট, তো এর জন্য গ্রাফটা কি হবে,
একটা স্ট্রেট লাইন হবে। আর এই স্ট্রেট লাইনটা কি অরিজিন দিয়ে পাস করবে নাকি তার কোন একটা ওয়াই ইন্টারসেপ্ট থাকবে, ওইটা কিভাবে বুঝবো? সি এর ভ্যালু দেখে। তো সিন্স এখানে সি এর ভ্যালু হলো 0, তো তার মানে কি গ্রাফটা কি আসবে? অরিজিন দিয়ে পাস করা একটা স্ট্রেট লাইন আসবে, তাই না? which is a constant. ওকে, তো এত কিছু আমাদের লিখতে হবে না, আমি জাস্ট এখানে তোমাদের বোঝানোর জন্য ডিটেইলসে কয়েকটা ব্যাপার বলে রাখতেছি, বিকজ এমন টাইপের কোশ্চেন বারবার আসবে, তো একবার ডিটেইলে বলে রাখলে তোমাদের জন্য মাথায় পুরো কনসেপ্টটা ঢুকে যায়। সেই যে t square is equal to 4 pi square by g into l, তো compared to y equal to mx plus c, তো এই কম্পেয়ার করাতে 1 মার্ক পাবা। সেকেন্ড মার্কটা আসবে এই জায়গা থেকে, এই যে 4 pi square by g is a constant, এন্ড আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার কি, সি টা হলো 0, তো তাহলে এটা কি হবে? অরিজিন দিয়ে পাস করবে আর কি। সো তাহলে এটা হলো আমাদের ব্যাপার, এন্ড সি ইজ ইকুয়াল টু 0। ওকে, এটা আমরা এখানে অ্যারো দিয়েও দেখাই দিছি যে সি টা 0 হবে, আলাদা করে বলেও রাখলাম। তো এখান থেকে আমাদের প্রুফ করে ফেললাম বা শো করে ফেললাম যে কেন টি স্কোয়ার ভার্সেস এল গ্রাফ যদি আমরা ড্র করি এটা একটা স্ট্রেট লাইন হবে। ওকে, আর স্ট্রেট লাইনটা অরিজিন দিয়ে যাবে, এই যে স্ট্রেট লাইন থ্রু দা অরিজিন। তো তাহলে স্ট্রেট লাইন হবে বুঝলাম কিভাবে, গ্রেডিয়েন্ট একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাই অরিজিন দিয়ে যাবে বুঝলাম কিভাবে, বিকজ সি এর ভ্যালুটা 0 আসছে। ঠিক আছে, এখন এই যে C1, যে প্লট দিস গ্রাফ অন দ্য গ্রিড প্রোভাইডেড এন্ড ড্র আ লাইন অফ বেস্ট ফিট। সো এখন আমাদের এই গ্রাফটা যে টি স্কোয়ার ভার্সাস লেন্থের গ্রাফটা প্লট করতে বললো, আর একটা লাইন অফ বেস্ট ফিট ড্র করতে বলছে। সো এখন টি স্কোয়ার ওয়াই অ্যাক্সিস এ হলো টি স্কোয়ার, এটার ভ্যালু কত? 0.64 থেকে 1.30। সো আমরা ওরকম সেন্সিবল একটা স্কেল চুজ করব, তাহলে যেন আমাদের ভ্যালুগুলি সুন্দর মতো রিপ্রেজেন্ট হয় আর কি। ঠিক আছে, আচ্ছা আমরা এটা একটু পোর্ট্রেট মোডে নিয়ে নেই, তাহলে যেন গ্রাফটা পুরোটা দেখতে পারি আমরা। ওকে, সো তাহলে যে ওয়াই অ্যাক্সিস এ হলো কি টি স্কোয়ার, যার ইউনিট হলো সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, সো এখন এটার ম্যাক্সিমাম ভ্যালুটা কত? এটার ম্যাক্সিমাম ভ্যালু হলো 1.30 আর মিনিমাম ভ্যালু হলো 0.64। সো তাহলে 1.30 শো করতে হবে। তো এখানের মধ্যে আমরা দেখি যে কয়টা ডিভিশন আমাদেরকে দিছে তারা। ওকে, সো এইখানে তো 0, তো এই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। আচ্ছা, তো তাহলে আমাদের 24টা এরকম কি দিছে, স্কোয়ার দিছে ওয়াই অ্যাক্সিস এ। তো 24টা স্কোয়ারে আমাদের শো করতে হবে কত? 1.30, যে 0 থেকে 1.30 এই জিনিসটা রিপ্রেজেন্ট করতে হবে। তো তাহলে পরে আমরা যদি এই জিনিসটা বসাই, ঠিক আছে, যে 24 ঘরে এত, তো তাহলে এক ঘরে কত করে বসানো যায়? যে 0.05 করে করে আমরা যদি রিপ্রেজেন্ট করি, ঠিক আছে, 0.05 করে যদি আমরা রিপ্রেজেন্ট করি তাহলে কিন্তু আমাদের সুন্দর মতো এই জিনিসটা শো করা যায়। ওর আমরা যদি আরেকটা কাজ করি, আমাদের ব্রোকেন লাইন মেথড, আমি আজকে এই গ্রাফের মধ্যে দুইটা মেথডই এরকম দেখাবো যে স্কেলিং আমাদের কেমন কিভাবে করলে পরে ভালো হয়। ঠিক আচ্ছা আছে, ভাই, আমাদের তো গ্রাফ পেপার লাইক 50% এর বেশি ইউজ করতে হবে, না তো মার্কস দিবে। হ্যাঁ 50% এর বেশি ইউজ করতে হবে। এইখানের জন্য আমাদের ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে দেয়ার মাস্ট বি দিস 0। ঠিক আছে, আমরা ব্রোকেন লাইন মেথড এই গ্রাফের জন্য ইউজ করতে পারবো না ফর আ স্পেসিফিক রিজন। রিজনটা কি? আমাদের গ্রাফ ইজ সাপোজ টু গো থ্রু দি অরিজিন, তাই না? যে আমাদের গ্রাফটা কি অরিজিন দিয়ে পাস করার কথা, তো তাহলে এর জন্য আমাদের 0টাকে কি করতে হবে? গ্রাফের মধ্যে রাখতে হবে। ওকে, সো তাহলে পরে এখন আমরা যদি এরকম দেখি যে 1.3 রিপ্রেজেন্ট করতে হবে এমন 24টা ঘরে, তো তাহলে পরে আমাদের
কত করে ধরলে পরে সুন্দর একটা স্কেলিং হয়, ঠিক আছে? তো আমরা যদি এরকম নেই যে 0.1 করে যদি নেই, ঠিক আছে, আমরা যদি 0.1 সরি আমরা যদি 0.1 করে নেই, 0.1 0.2 0.3 0.4 0.5 0.6 0.7 0.8 0.9 1.00 1.10 1.20 1.30 সো এখানের মধ্যে আমাদের y অ্যাক্সিস এর মধ্যে কি হয়েছে 50% এর থেকে একটু বেশি আমাদের এমন ইউজ হয়েছে, এমন আমরা করলাম, ঠিক আছে? আমরা আরেকটা স্কেল ওরকম ইউজ করতে পারতাম যে 0.06 বা 0.075 এমন একটা স্কেল আমরা ইউজ করতে পারতাম, ঠিক আছে? কিন্তু এইটা করলে পরে আমাদের সুন্দর একটা স্কেল আসতো না আর কি, ঠিক আছে? সুন্দর স্কেল বলতে কেমন ওই জিনিসটা আমি দেখাবো। ফার্স্ট এইটার গ্রাফটা আমি ড্র করে নেই, দেন আবার সুন্দর স্কেল বলতে কি বুঝাইতেছে ওই জিনিসটাও দেখাবো। তো এখন এখানের মধ্যে তারা এরকম আমাদের লম্বা একটা গ্রাফ দিছে, সো এখানের মধ্যে আমরা চাইলে করতে পারি কেমন টাইপের জিনিস 0.06 করে এরকম ধরতে পারি। তো এখন এইখানের মধ্যে আমরা ভ্যালুগুলো প্রথমে বসাবো, পরে আমি আরেকটা গ্রাফ এঁকে দেখাবো আর কি, ঠিক আছে? ফার্স্টে এই ব্রেক টাইমের আগে যে এই সেশন শেষ হওয়ার আগে আমরা প্রথমে এক্স অ্যাক্সিসটা নিয়ে ফেলি যে কত 20 থেকে 40 সেন্টিমিটার। তো এক্স অ্যাক্সিস এর এখানে লেন্থ এরকম, তো 20 থেকে 40 সেন্টিমিটার, সো তাহলে এরকম 0 5 10 15 20 25 30 35 40, ঠিক আছে? তো এরকম আমরা লেন্থের স্কেলিংটা সুন্দর মতো নিতে পারছি, ওখানে নাম্বারগুলো সুন্দর ছিল। হ্যাঁ, টাইমের জন্য আমরা আরেকটা ডিফারেন্ট মেথড দেখাবো। সো এখন এখানের মধ্যে ভ্যালুগুলি কত কত 40 সেন্টিমিটারের জন্য 1.30, তো 40 সেন্টিমিটারের জন্য 1.30, দেন 35 সেন্টিমিটারের জন্য 1.10, 35 সেন্টিমিটারের জন্য 1.10, এরপরে 30 সেন্টিমিটারের জন্য হলো 1, তো 30 সেন্টিমিটারের জন্য আসলে হলো 1, এরপরে 25 সেন্টিমিটারের জন্য 0.83, আচ্ছা এই মিটিং এর টাইমার 1 মিনিটের কম আছে, নেক্সটটাই জয়েন করো, ওখানে আমরা কন্টিনিউ করতেছি। ওকে, সো তাহলে এরপর আমাদের আর যেটা প্লট করা বাকি 20 সেন্টিমিটারের জন্য, সো 20 সেন্টিমিটারের জন্য কত 0.64, সো তাহলে 20 সেন্টিমিটারের জন্য হলো 0.64। তো এইটা এখন আমাদের কি করতে হবে, একটা লাইন অফ বেস্ট ফিট ড্র করতে হবে। এইখানে অনেকজন স্টুডেন্ট তারা নাম্বার হারায়, ঠিক আছে? এখন জেরিন বলতো এই গ্রাফটা এই যে তুমি পয়েন্টগুলি প্লট করলা, ঠিক আছে? তোমার পয়েন্টগুলি প্লট করা শেষ, এখন তুমি যদি লাইনগুলোকে জয়েন করো,
মনে করো এই এইটা একটা আমি লাইন ড্র করলাম, ঠিক আছে? এই আরেকটা লাইন ড্র করলাম, একটা গ্রিন কালার দিয়ে একটা ব্লু কালার দিয়ে। তুমি কোনটা ড্র করবা? ব্লু কালারটা। ব্লু কালারটা ড্র করবা, কেন? কারণ আমার পয়েন্টস তো লাইক 20 থেকে স্টার্ট হয়েছে না, এর আগের গুলো তো আমি জানি না। আচ্ছা, সো এইখানের মধ্যে তোমার এমন একটা লজিক আছে, কিন্তু ব্যাপারটা খেয়াল করো যে আমাদের অ্যাকচুয়ালি এটাকে এক্সটেন্ড করে কি করতে হবে? উই হ্যাভ টু মেক ইট গো থ্রু দ্য অরিজিন। কেন? বিকজ আমাদের এই কোয়েশ্চেনটা এটা ডিমান্ড করে, ঠিক আছে? কিভাবে ডিমান্ড করে দেখো, যে নরমালি ইয়েস ইউ উইল ফিল লাইক যে আমার তো আর প্লটিং পয়েন্ট এর নিচে নাই, তো তাহলে আমি তো ওই পর্যন্ত এক্সটেন্ড কেন করব? আমি তো এই দিকে তো আর এক্সটেন্ড করে নাই, যে আমি তো এই দিকে এক্সটেন্ড করে নাই, তো তাহলে নিচের দিকে এক্সটেন্ড কেন করব? আমার কি লজিক আছে নিচের দিকে এক্সটেন্ড করার? লজিকটা হলো এইটা। আমরা কি দেখছি যে টি স্কোয়ার ভার্সেস লেন্থের গ্রাফ ড্র করলে ইট ইজ বাউন্ড টু যে গো থ্রু দ্য origin অরিজিন, থেকে এই জন্য তাই না? নাবিল কি বলছো বুঝি নাই। অরিজিন থেকে এই জন্য তো নিচের দিকে এক্সটেন্ড করছে। এক্স্যাক্টলি, যে আমরা একটু আগে শোই করে আসছি, তাই না? বলো জেরিন, যে আমরা একটু আগে শো করে আসছি যে এই গ্রাফটা যদি ড্র করি, নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স ইট ইজ বাউন্ড টু গো থ্রু দ্য অরিজিন, ঠিক আছে? যে এটা একটা স্ট্রেট লাইন হইতে হবে, এন্ড এটা কি করা লাগবে? অরিজিন দিয়ে পাস করতে হবে। সো তাহলে উই অ্যাকচুয়ালি নো আ পয়েন্ট, যে নিচের কোনো পয়েন্ট না জানলেও একটা পয়েন্ট জানি, যে লেন্থের ভ্যালু 0 হলে টাইম স্কোয়ারের ভ্যালু কত হবে? 0 হবে। বুঝতে পারছো? তো এর জন্য আমরা জি কি করব? নিচের এই জায়গাটা আমরা এরকম এক্সটেন্ড করব, ঠিক আছে? তো এই যে আমরা এই গ্রাফটা ড্র করলাম, এই গেল। তাদের মার্ক স্কিমে তারা একটা লিবার্টি নিছে, তারা সুন্দর মতো গ্রাফটাকে ছোট করে ট্রিম করে নিছে নিজেদের মতো করে। আমরা যেরকম স্কেলিং নিছে ওরা সেম স্কেলিং নিছে, ওরা জাস্ট গ্রাফটাকে এরকম ছোট করে দেখাইছে। তো এই যে বলছে যে অ্যাক্সেস লেভেলড উইথ কোয়ান্টিটিজ এন্ড ইউনিটস, সেন্সিবল স্কেলিং আমরা করছি, প্লট করছি ডেটা, বেস্ট ফিট লাইন ড্র করছি। সো আমরা সবগুলা দিক দিয়ে কি ঠিক করছি। তো উই উইল গেট 5 আউট অফ 5 ফর দিস গ্রাফ। এই যে আমরা গ্রাফটা ড্র করলাম, আমরা 5 এ 5 পাবো। ওকে, জাস্ট মাথায় রাখা লাগবে পেন্সিল শার্প হইতে হবে। ওকে, ভোতা পেন্সিল দিয়ে গ্রাফ ড্র করলে পরে তোমার মনে হবে আরে কি এতগুলা পয়েন্টের ভিতর দিয়ে পাস করতেছে। এই যে তুমি এমন একটা ভোতা একটা পেন্সিল দিয়ে ড্র করলা, এত মোটা একটা লাইন যদি ড্র করো, তো তাহলে পরে তো মনেই হবে যে সবগুলা পয়েন্টের ভিতর দিয়ে যাচ্ছে, ঠিক আছে? আর আমরা তো কতজন অনেক বেশি বুদ্ধি না মাথায়, আমরা অনেক টাইপের কাজ করি। কি করি? এই যে আমরা ড্র করলাম, দেন এই যে মনে করো যে এমন গ্রাফ ড্র করে মানুষ, কেমন এই ড্র করলো, দেন এই মনে করো অরিজিন দিয়ে গেল না, দেন অরিজিন দিয়ে নেওয়ায় ফেলে। কিভাবে নেওয়ায় ফেলে? এই অরিজিনটাকে একটু মোটা বানায় দেয়, ঠিক আছে? তো তাইলে পরে এখন কি করলো? অরিজিনের ভিতর দিয়ে গেল গা। তো এখন যারা নাকি খাতা চেক করে ওরা তো আর গাধা না, ঠিক আছে? ওরা ঠিকই এগুলা জায়গার জন্য আরো অ্যানয়েড ফিল করবে, আর মার্কস কাটতে পারে। বুঝতে পারছো? তো এগুলা না করাতে তুমি আরো কি থাকবা, ভালো একটা সিচুয়েশনের মধ্যে থাকবা, যে তোমার গ্রাফটা এরকম সুন্দর করে আঁকতে হবে আর কি বেসিক্যালি, ঠিক আছে? তো এই গেল আমাদের গ্রাফের পার্ট। আজকে দেখি ইউনিট 3 এর ওই একটা কোশ্চেন রেখে আসছিলাম, ওইটাতেই অনেক টাইম চলে যাচ্ছে। আচ্ছা, সো এখন বললো কি ডিটারমাইন দা গ্রেডিয়েন্ট অফ দা গ্রাফ। এই যে আরেকটা জায়গা, এই জায়গাটায় অনেক অনেক স্টুডেন্ট ধরা খায়, ঠিক আছে? ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানের মধ্যে বেশি চালাকি করতে যায়, দেন ধরা খায় এখানের মধ্যে। আবার তোমাদের মধ্যে থেকে যদি আমি জিজ্ঞাসা করি, কে বলবা? লামিয়া বলো, যে তোমাকে এখন যে গ্রেডিয়েন্ট বের করতে বললো, হ্যাঁ,
তোমাকে এখন যে গ্রেডিয়েন্ট বের করতে বললো, অনেকজন স্টুডেন্ট তারা নিজেদেরকে বেশি চালাক ভেবে একটা কাজ করে। কি কাজ করে বলো তো লামিয়া? তারা কি করে? তারা গ্রাফ থেকে রিডিং না নিয়ে তারা টেবিল থেকে রিডিং নেয়, যে লেন্থ হলো 40, টাইম হলো এইটা, লেন্থ হলো 30, টাইম হলো 1। ঠিক আছে? তো এখন এখানে তারা গ্রেডিয়েন্টের ভ্যালু বসায় দেয় 1.30 মাইনাস 1 ডিভাইডেড বাই 30, কি বলে 40 মাইনাস 30। দেন এরপরে তারা কি করে ফেলে? গ্রেডিয়েন্ট বের করে ফেলে। এটা কি কারেক্ট মেথড? এটা কি তুমি গ্রাফ ইউজ করে ড্র করলা লামিয়া গ্রাফটা? না ভাইয়া। তো তাহলে এখানের জন্য আমাদের টেবিল থেকে ওয়ান্স ইউ হ্যাভ ড্রন দা গ্রাফ, হ্যাঁ, গ্রাফ একবার ড্র করে ফেলার পর টেবিল আর তোমার কাজে লাগবে না। গ্রাফ একবার ড্র করে ফেলার পর তোমার রিডিং গুলা কিসের থেকে নিতে হবে? গ্রাফ থেকে নিতে হবে। ইয়েস, কোইনসিডেন্টালি এখানের মধ্যে মিলে গেছে যে এই দুইটা ডেটা পয়েন্টের ভিতর দিয়ে গ্রাফটা পাস করছে। সো তাহলে এই দুইটা পয়েন্টের ডেটা যদি তুমি নাও, এই যে 40 1.30 আর 20 0.64, এই দুইটা ডেটা পয়েন্ট যদি তুমি নাও and gradient determine করো, yes you will get the right answer, but তোমাদেরকে যে এই যে 2 মার্ক যে দেয় তারা কিন্তু কি চায়? তারা অ্যাকচুয়ালি গ্রাফের মধ্যে ইন্ডিকেশন চায় যে তুমি অ্যাকচুয়ালি গ্রাফটা ইউজ করছো নাকি। ওকে, তুমি গ্রাফটা ইউজ করছো নাকি গ্রেডিয়েন্ট ডিটারমিনেশনের জন্য, তারা এখানের মধ্যে একটা ইন্ডিকেশন চায়। সো তাহলে তুমি এমন টাইপের ইন্ডিকেশন দিবা। এই যে তুমি এরকম কি করলা, গ্রাফের মধ্যে এরকম লাইনগুলা ড্র করে ইউ আর শোয়িং देम যে তুমি অ্যাকচুয়ালি কি করতেছো, ডিরেক্টলি টেবিল থেকে রিডিং না নিয়ে ইউ আর ইউজিং ডেটা পয়েন্টস ফ্রম দা গ্রাফ। ওকে, যে তুমি গ্রাফ থেকে ডেটা পয়েন্ট ইউজ করতেছো, দেন তুমি ডিটারমাইন করতেছো। ওকে, সো নাও এই যে আমরা গ্রাফের মধ্যে কি করলাম, এই যে হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল এই ডটেড লাইনগুলো যে ড্র করছে, এটাতে আমরা কি শো করতেছি? এটাতে আমরা শো করতেছি যে উই আর অ্যাকচুয়ালি টেকিং দা গ্রাফ ইনটু কনসিডারেশন ফর ডিটারমিনেশন অফ দা গ্রেডিয়েন্ট। ওকে, সো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা কেমন, ইউনিটের ব্যাপারটাও খেয়াল রাখতে হবে। ওকে, সো এখানের মধ্যে গ্রেডিয়েন্ট ইজ ইকুয়াল টু হোয়াট? Gradient is equal to y2 minus y1, that is 1.30 minus 0.64, and y-axis এর ইউনিটটা কি? সেকেন্ড স্কয়ার। ওকে, আর x-axis এ আমাদের চেঞ্জটা কি? 40 minus 20। আর এইখানে এই যে এই জিনিসটা অনেকজন মিস করে যায়, যে কি আছে? মাল্টিপ্লাইড বাই 10 টু দি পাওয়ার -2 আছে। তো পুরাটার সাথে মাল্টিপ্লাইড বাই 10 টু দি পাওয়ার -2 আর ইউনিট হলো মিটার। এখন এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই কি আসে দেখি, 1.3 minus 0.64 divided by 40 minus 20 into 10 to the power -2। এটা করলে পরে আসে কত? 3.3। আর ইউনিটটা কি হবে? সেকেন্ড স্কয়ার পার মিটার। ওকে, ইউনিট আসলো হলো সেকেন্ড স্কয়ার পার মিটার, আর ভ্যালু আসলো কত? 3.3। এখন এইখানে আমরা কত সিগনিফিকেন্ট ফিগারে ভ্যালু দিব? ক্যালকুলেটরে ডাইরেক্টলি আমাদের 3.3 আসছে। তো এখন এখানের মধ্যে আমাদের দুইটা জিনিসই অ্যাকসেপ্টেবল। 2 সিগনিফিকেন্ট ফিগারও তারা অ্যালাউ করছে, 3 সিগনিফিকেন্ট ফিগারও তারা অ্যালাউ করছে। ওকে, সো তাহলে পরে তুমি এই 2 সিগনিফিকেন্ট ফিগার যে 3.3 সেকেন্ড স্কয়ার পার মিটার এমনও রাখতে পারো, অর 3.30 লিখতে পারো। কেন? বিকজ এই যে তোমার রিডিং গুলা, এই যে 1.30 1.20 এগুলা কি আমাদের 3 সিগনিফিকেন্ট ফিগারের ভ্যালু। ওকে, আর এই যে আমাদের লেন্থের ভ্যালু গুলা 20 21 22 23 24 25, এই যে রিডিং গুলো এগুলা কি 2 সিগনিফিকেন্ট ফিগারের ভ্যালু। তো 2 সিগনিফিকেন্ট ফিগার এন্ড 3 সিগনিফিকেন্ট ফিগার এগুলা কি গিভেন ইনফরমেশন। তো গিভেন ইনফরমেশন 2 সিগ ফিগেও আছে, 3 সিগ ফিগেও আছে। তো তাহলে পরে দোনোটার মধ্যে যে কোনো একটা ফলো করলে অ্যাকসেপ্টেবল। সো তাহলে এটা কত? 3.3 সেকেন্ড স্কয়ার পার মিটার, ইউনিটটা মাস্ট। ওকে, তো এখন বললো কি
আচ্ছা, এখন আমরা আবার ল্যান্ডস্কেপ মোডে চলে যাই। ওকে, সো ভ্যালুটা বের করলাম। এখন বলতেছে তোমার গ্রাফ ইউজ করে জি এর ভ্যালুটা ক্যালকুলেট করো। হ্যাঁ, যে তোমার গ্রাফ ইউজ করে জি এর ভ্যালুটা ক্যালকুলেট করো। সো হাউ টু ডু দ্যাট? তো এখানের জন্য আমরা কি করব? উই নো যে আমরা গ্রেডিয়েন্ট ইকুয়াল টু লিখেই আসছিলাম y ইকুয়াল টু mx প্লাস c এর সাথে কম্পেয়ার করতে সময়, যে 4 পাই স্কয়ার বাই g, এটা ছিল না আমাদের গ্রেডিয়েন্ট। এই যে the gradient was 4 pi square by g. তো তাহলে this 4 pi square by g is equal to what? The gradient. So তাহলে g টাকে সাবজেক্ট করে এখন g এর ভ্যালু বের করব। So তাহলে 4 pi square divided by 3.3 সেকেন্ড স্কয়ার পার মিটার। তো এটা উপরে উঠলে পরে মিটার পার সেকেন্ড স্কয়ার হয়ে যাবে। সো তাহলে g এর ইউনিট যে অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, ওইটা মিলে যাবে আর কি। সো তাহলে উপরে হলো 4 পাই স্কয়ার আর নিচে হলো 3.3। তো এটা করলে পরে কত আসে? 11.963 সামথিং 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 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমরা ফাইনাল অ্যানসারটা কত সিগনিফিকেন্ট ফিগারে দিব? ফাইনালি জি এর ভ্যালুটা কত সিগনিফিকেন্ট ফিগারে দেওয়াটা ঠিক হবে জেরিন? আমরা টু সিগনিফিকেন্ট ফিগার ইউজ করছি না? জি ভাইয়া। তো তাহলে পরে এখানের জন্য আমরা টু সিগনিফিকেন্ট ফিগার এটাকে কনভার্ট করে নিব। তো তাহলে এটা কত হবে? 12 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে আমাদের একটা রেঞ্জ অ্যালাউ করবে, বিকজ গ্রেডিয়েন্ট তো একটু এইদিক ওইদিক হইতে পারে মানুষজনের। তো এর জন্য আমাদের একটা রেঞ্জ অ্যালাউ করা উচিত। এই যে তারা দিছে কত দেখো, 11.7 থেকে 12.7 মিটার পার সেকেন্ড স্কয়ারের মধ্যে যে কোনো একটা আসলেই হবে। যে 2 টু 3 সিগনিফিকেন্ট ফিগার দোনোটাই অ্যালাউ করছে তারা, যে তুমি 2 সিগনিফিকেন্ট ফিগারের গ্রেডিয়েন্ট ইউজ করলে 2 সিগনিফিকেন্ট ফিগারে জি এর ভ্যালু দিবা, 3 সিগনিফিকেন্ট ফিগারে গ্রেডিয়েন্টের ভ্যালু ইউজ করলে 3 সিগনিফিকেন্ট ফিগারে গ্রেডিয়েন্টের ভ্যালু দিবা, কি বলে জি এর ইউনিট, জি এর ভ্যালুটা দিবা আর কি। সো তাহলে এটা হলো ব্যাপার। সো তাহলে এটা কত? 12 মিটার পার সেকেন্ড স্কয়ার অর 12.0 মিটার পার সেকেন্ড স্কয়ার, ইদার ওয়ে ইজ কারেক্ট। এখন ডি নাম্বারে বলতেছে, কি বলতেছে? যে ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ ডিফারেন্স বিটুইন দ্য ভ্যালু অফ জি ক্যালকুলেটেড ইন C3 এন্ড দ্য অ্যাকসেপ্টেড ভ্যালু ফর জি। তো অ্যাকসেপ্টেড ভ্যালু আর আমাদের এক্সপেরিমেন্টাল ভ্যালু, এই দুইটার মধ্যে পার্সেন্টেজ ডিফারেন্স বের করতে বলছে। সো পার্সেন্টেজ ডিফারেন্সের ফর্মুলা কি? পার্সেন্টেজ ডিফারেন্স ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু মডুলাস অফ, মডুলাস মানে কি? জাস্ট আমরা ম্যাগনিটিউড অফ দ্য ডিফারেন্স নিব, বড় থেকে ছোট মাইনাস করব বেসিক্যালি। তো তাহলে এই যে এখানের মধ্যে accepted value minus experimental value, sorry, সো এটা আমরা দুই এন্ডে মডুলাস দিয়ে দিলাম। মানে কি? যে accepted value যদি এক্সপেরিমেন্টাল ভ্যালু থেকে বড় হয় তো তাহলে তো ডাইরেক্টলি পজিটিভ ভ্যালুই আসবে, আর accepted ভ্যালু যদি এক্সপেরিমেন্টাল ভ্যালু থেকে ছোট হয় তো তাহলে কি আসবে? নেগেটিভ একটা ভ্যালু আসবে। বাট মডুলাস দেওয়াতে কি হয়ে যাবে? মাইনাস সাইনটা আমাদের চলে যাবে, তাই তো নাবিল? হ্যাঁ ভাইয়া। এরপরে ডিভাইডেড বাই accepted value into 100. So this is the formula for percentage difference. দুই জায়গায় আমাদের পার্সেন্টেজ ডিফারেন্সটা অ্যারাইজ করে। তো এই দুইটা আমি লিখে দেই। আচ্ছা, অ্যাকসেপ্টেড ভ্যালুটা কোনটা? এই যে 9.81, যে জি এর ভ্যালু নরমালি 9.81, যে ওইটা, ঠিক আছে? আচ্ছা, সো আচ্ছা, মডিউলাসটা কি আমরা এখানে লাইক নেগেটিভ রে পজিটিভ করার জন্য ইন্ট্রোডিউস করছি, নাহলে তো নরমালি দেই না। নরমালি ওরকম আমরা এটা ইউজ করি না, জাস্ট এটা আমরা ডিফারেন্সটা নিব বেসিক্যালি। যে উপরে হলো ডিফারেন্স বিটুইন দ্য এক্সপেরিমেন্টাল ভ্যালু এন্ড দ্য অ্যাকসেপ্টেড ভ্যালু, নিচে ডিভাইডেড বাই দ্য অ্যাকসেপ্টেড ভ্যালু, যে অ্যাকসেপ্টেড ভ্যালু রেসপেক্টে কত পার্সেন্ট ডিফারেন্ট আসে, ঠিক আছে? ওই জিনিসটা বের করতে চাচ্ছি আর কি। ওকে,
সো তাহলে এইটা তো একটা জায়গা যেখানের মধ্যে আমাদের পার্সেন্টেজ ডিফারেন্সের ফর্মুলা, আরেকটা জায়গা আছে যেখানে পার্সেন্টেজ ডিফারেন্স তারা বের করতে বলে, যে দুইটাই যদি এক্সপেরিমেন্টাল ভ্যালু হয়, ঠিক আছে, দুইটাই এক্সপেরিমেন্টাল ভ্যালু, তো তখন তাদের মধ্যে পার্সেন্টেজ ডিফারেন্স কিভাবে বের করে ওইটা আমরা দেখবো। ফার্স্ট এই ক্যালকুলেশনটা শেষ করে নিই। তো এই যে এক্সেপ্টেড ভ্যালু কত 9.81 আর আসছে হলো 12 ডিভাইডেড বাই accepted value into 100। তো এটা করলে পরে দেখি কত আসে। সো 12 minus 9.81 divided by 9.81 into 100। তো তাহলে পার্সেন্টেজ ডিফারেন্সটা কত আসলো? পার্সেন্টেজ ডিফারেন্সটা আসলো 22.3%, অর লিখবো কত 22% আর কি, ঠিক আছে। তো তাহলে আমাদের পার্সেন্টেজ ডিফারেন্সটা কত আসলো, যে একসেপ্টেড ভ্যালু আর আমাদের এক্সপেরিমেন্টাল ভ্যালু এই দুইটার মধ্যে ডিফারেন্স আসলো কত পার্সেন্টের? 22%। তো এই যে ভ্যালু ফ্রম C3 minus 9.81 divided by 9.81 into 100। তো এই যে ইউজ অফ calculation to find percentage difference, correct value from the students calculation to one or two significant figure। so তাহলে যে পার্সেন্টেজটা either one significant or two significant figure এ দিব, বিকজ এটা কিসের উপর ডিপেন্ড করে? লিস্ট কাউন্টের উপর ডিপেন্ড করে, কমন টাইপের ব্যাপার। তো এখানের মধ্যে আসলো কত 22%। তো এই ক্যালকুলেশন নিয়ে তো কোনো প্রবলেম নাই জেরিন, বুঝতে প্রবলেম আছে? না ভাইয়া, প্রবলেম নেই। ওকে, তো তাহলে এইগুলা গেল আমাদের ফুল একটা ইয়ার, যে আমরা ইউনিট 3 পুরাটা আমি সলভ করে দিলাম। এখন যেটা বলতেছিলাম যে পার্সেন্টেজ ডিফারেন্স আমাদের আরেকটা জায়গায় অ্যারাইজ করে, কখন? তো ওই জিনিসটা আমরা দেখি। পার্সেন্টেজ ডিফারেন্স ফর টু এক্সপেরিমেন্টাল ভ্যালুস। তখন কি হবে? তখন পার্সেন্টেজ ডিফারেন্সের ফর্মুলাটা হবে এইটা, পার্সেন্টেজ ডিফারেন্স ইজ ইকুয়াল টু এক্সপেরিমেন্টাল ভ্যালু 1 মাইনাস এক্সপেরিমেন্টাল ভ্যালু 2। যে এক্সপেরিমেন্টাল দুইটা ভ্যালুর মধ্যে ডিফারেন্স নিব, এখন কার রেসপেক্টে বের করব? দুইটাই তো এক্সপেরিমেন্টাল ভ্যালু, কোনোটাই তো একসেপ্টেড ভ্যালু না, ঠিক আছে। তো তাহলে তাদের মধ্যে পার্সেন্টেজ ডিফারেন্স বের করতে সময় উপরে তো তাদের ডিফারেন্স নিলাম, নিচে কি দিয়ে ডিভাইড করব জেরিন? ডেটা বুক থাকে ভ্যালু। কি বলছো বুঝি নাই? ওই যে ডেটা বুকে ভ্যালু থাকে না? হ্যাঁ, ডেটা বুক ভ্যালু মানে হলো একসেপ্টেড ভ্যালু বা ইউনিভার্সাল ভ্যালু আর কি। আচ্ছা আচ্ছা। জেরিন কি বলছো? অ্যাকচুয়াল ভ্যালু যেটা ওটা না? না, এখানে কোনো অ্যাকচুয়াল ভ্যালু নাই, বুঝছো? যে এখানের মধ্যে মনে করো যে আমাদের র্যান্ডম একটা কোন অবজেক্ট নিলাম, দেন র্যান্ডম এই অবজেক্টের আমরা দুইটা ডায়ামিটার বের করলাম, ঠিক আছে। তো একটা ডায়ামিটার D1 আর একটা ডায়ামিটার D2। তো এখন আমি বললাম এই যে ডায়ামিটার দুইটার রিডিং আমি নিছি, তো এখন এই দুইটার মধ্যে পার্সেন্টেজ ডিফারেন্স কত? তো এখন এখানের মধ্যে কি করব? ডায়ামিটার দুইটার যেই এক্সপেরিমেন্টাল ভ্যালু তাদের মধ্যে ডিফারেন্স নিলাম, যে এক্সপেরিমেন্টাল ভ্যালু 1 মাইনাস এক্সপেরিমেন্টাল ভ্যালু 2, এটা করলাম। এখন কত দিয়ে ডিভাইড দিব? দুইটাকে অ্যাড করে দিব। এক্সিলেন্ট, তাদেরকে এভারেজ করব, ঠিক আছে। ডিফারেন্স ডিভাইডেড বাই এভারেজ ইনটু 100, ঠিক আছে। বেসিক্যালি এটা যদি আমরা ওয়ার্ডে লিখি, কি difference between the experimental values divided by average of the experimental values
মাল্টিপ্লাইড বাই 100। ওকে, সো তাহলে এইটা কখন, যদি দোনোটাই এক্সপেরিমেন্টাল ভ্যালু হয়। আর যদি একসেপ্টেড ভ্যালুর রেসপেক্টে বের করতে বলে তো তাহলে তো এটা আরো ইজি, যে এক্সপেরিমেন্টাল ভ্যালু আর ডেটা বুক ভ্যালু, যেটা নাবিল একটা নাম বললো, এটাও বলে যে ডেটা বুক ভ্যালু অর ইউনিভার্সাল ভ্যালু অর একসেপ্টেড ভ্যালু, অনেক টাইপের টার্ম দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। ঠিক আছে, তো তাহলে কি ডেটা বুক ভ্যালু আর এক্সপেরিমেন্টাল ভ্যালুর মধ্যে ডিফারেন্স ডিভাইডেড বাই ডেটা বুক ভ্যালু ইনটু 100। ওইটা কখন, যদি একটা এক্সপেরিমেন্টাল ভ্যালুকে ডেটা বুক ভ্যালুর সাথে কম্পেয়ার করে তার পার্সেন্টেজ ডিফারেন্স বের করতে বলা হয়। আর যদি দোনোটাই এক্সপেরিমেন্টাল ভ্যালু থাকে তো তখন তাদের জন্য পার্সেন্টেজ ডিফারেন্স আমরা এই ফর্মুলা দিয়ে বের করব। ঠিক আছে, সো এই ফর্মুলাটা সবাই একটু লিখে রাখো, যে এখন স্ক্রিনশট নিয়ে রাখো, পরে যেন তোমরা এটা কপি করে ফেলো। ওকে, সো তাহলে এইটা গেল আমাদের ফুল যে মে 2018 ইউনিট 3 আমরা পুরো পেপারটা এখানের মধ্যে সলভ করলাম। ঠিক আছে, পুরো 1 ঘন্টা লাগায় আমরা একটা কোশ্চেন সলভ করছি। খালি কয় মার্কের? 15 মার্ক। ওকে, সো আমাদের আজকে বেসিক্যালি এইটা করার কথা, যে স্যাম্পল অ্যাসেসমেন্ট ম্যাটেরিয়ালের ইউনিট 2। ঠিক আছে, স্যাম্পল অ্যাসেসমেন্ট ম্যাটেরিয়ালের ইউনিট 2 আজকে মনে হয় না এটা শেষ হবে। আমরা ফার্স্টে এমসিকিউ গুলো এট লিস্ট শেষ করার ট্রাই করি। ওকে, which of the following is a unit for frequency? তো ফ্রিকোয়েন্সির ইউনিট কি? হার্টজ। এখানে হার্টজ তো নাই, তো তাহলে কি হবে? হার্টজ মানে কি, বা ফ্রিকোয়েন্সির ফর্মুলা কি? 1 বাই টাইম পিরিয়ড, মানে 1 বাই সেকেন্ড, মানে কি পার সেকেন্ড। তো তাহলে এটা হলো আমাদের কি সি। তো কোশ্চেন নাম্বার 1 এর आंसर কি হবে? সি হবে। দেন কোশ্চেন নাম্বার 2 তে বলতেছে যে which of the following properties is not shown by longitudinal wave। তো এখন longitudinal wave কোন টাইপের বিহেভিয়ার বা প্রপার্টি শো করতে পারে না? পোলারাইজেশন। এটা আমরা পোলারাইজেশন চ্যাপ্টারের সময় আলাদা করে স্টার মার্ক দিয়ে লিখে দিছিলাম যে পোলারাইজেশনটা হলো আমাদের এক্সক্লুসিভলি ফর হোয়াট? ট্রান্সভার্স ওয়েভস। ঠিক আছে, লংগিটিউডিনাল ওয়েভের পোলারাইজেশন পসিবল না। কেন? বিকজ পোলারাইজেশন মানে কি? পোলারাইজেশন ইজ আ প্রসেস অফ কনভার্টিং আনপোলারাইজড লাইট টু পোলারাইজড লাইট। মানে কি? আনপোলারাইজড লাইট মোর দেন ওয়ান প্লেনে অসিলেট করে, আর পোলারাইজড লাইট কি করে, বা প্লেন পোলারাইজড লাইট কি করে? জাস্ট একটা সিঙ্গেল প্লেনে অসিলেট করে। ঠিক আছে, তো তাহলে পরে লংগিটিউডিনাল ওয়েভের তো ডিরেকশন অফ মোশনের সাথে ডিরেকশন অফ পার্টিকেল অসিলেশনটা প্যারালেল। তো তাহলে ওই ডিরেকশন অফ অসিলেশনটাকে যদি বন্ধই করে দেয় তো তাহলে তার ওয়েভই এক্সিস্ট করবে না। তো তাহলে লংগিটিউডিনাল ওয়েভের আসলে কি করা যায় না, এর জন্য লংগিটিউডিনাল ওয়েভের কোনো পোলারাইজেশন করা যায় না। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা ইন্টারেস্টিং। এই কোয়েশ্চেনটা যদি আমরা দেখি, যে এখানের জন্য খেয়াল করো কি বলতেছে। এইটা কিন্তু তোমাদেরকে করাইছিলাম, ঠিক আছে, ক্লাসে, ওই যে এয়ার পার্টিকেলের ওরকম মুভমেন্ট দিয়ে, ঠিক আছে, কম্প্রেশন কোথায়, রেয়ারফ্যাকশন কোথায়, কোন জায়গায় হাই প্রেসার, কোন জায়গায় লো প্রেসার, ওইসব ব্যাপারগুলো বলছিলাম। কম্প্রেশনের সময় কি হবে জেরিন, হাই প্রেসার নাকি লো প্রেসার? যেখানে কম্প্রেশন হবে ওখানে এয়ার পার্টিকেল অনেক কাছাকাছি চলে আসবে, সো তাহলে ওখানে কি প্রেসার বেশি নাকি? হ্যাঁ, হাই প্রেসার। ওকে, সো তাহলে এই ব্যাপারটাই আমরা এখানের মধ্যে দেখবো। এমন টাইপের কোশ্চেন কিছু আস্ক করতেছে, দেখি। The diagram represents the position of particles before a progressive wave passes and at a particular instant the wave passes। তো তাহলে before the wave passes এইটা, যে all the air particles are equally spaced, আর at a certain instant during the wave is passing, তো ওখানে একটা এরকম একটা স্ন্যাপশট নিছে বা ওরকম পার্টিকেল গুলা পজিশন দেখাচ্ছে। তো দেখো তো এখানের মধ্যে কি হয়েছে, which of the following graphs correctly shows the variation of pressure with distance from x as the wave passes at the instant shown। তো তাহলে ওয়েভটা যে পাস করতেছে, তো ওই ইনস্ট্যান্টটা দেখো কি হচ্ছে, একদম শুরুতেই কি, একদম শুরুতেই হলো কম্প্রেশন, মানে কি একদম শুরুতেই হলো পজিটিভ ম্যাক্সিমাম প্রেসার, তাই না?
সো তাহলে একদম শুরুতে হলো পজিটিভ ম্যাক্সিমাম প্রেসার। তো এতে কি দেখাইছে যে শুরুতে হলো জিরো প্রেসার? নো, শুরুতে প্রেসার হলো ম্যাক্সিমাম। তো এ হবে না, ডিও হবে না, যে শুরুতে সে জিরো প্রেসার দেখাইছে। সো তাহলে এখানের মধ্যে কি হবে? ইদার বি অর সি। কিন্তু আমাদের কি বলছি, রেয়ার ফ্যাকশনের সময় কি, রেয়ার ফ্যাকশনের সময় হলো নেগেটিভ ম্যাক্সিমাম প্রেসার, আর কম্প্রেশনের সময় হলো পজিটিভ ম্যাক্সিমাম প্রেসার। আর প্রেসার জিরো কোন জায়গায় জেরিন? প্রেসারটা জিরো কোন জায়গায়? মিড পয়েন্ট অফ কম্প্রেশন অর মিড পয়েন্ট অফ রেয়ার ফ্যাকশন, তাই না? হ্যাঁ। তো তাহলে পরে এই জায়গার জন্য আমাদের অ্যানসারটা কি হবে? আমাদের অ্যানসারটা হবে বি। ঠিক আছে, এই জায়গার জন্য আমাদের অ্যানসারটা হবে বি। দেখি অ্যানসারে তারা কি দিছে। ইয়েস, কোশ্চেন নাম্বার 1C 2C 3 হলো বি। তো তাহলে এই যে কোশ্চেন নাম্বার 2 এর অ্যানসারটা কি হবে? দ্য অ্যানসার ফর কোশ্চেন নাম্বার 3 উইল বি বি, যে পজিটিভ ম্যাক্সিমাম প্রেসার। কখন? ডিউরিং কম্প্রেশন। ওকে, আচ্ছা। এখন কোশ্চেন নাম্বার 4 এ কি বলতেছে? A slinky spring is stretched a total length of L. একটা স্লিঙ্কি স্প্রিং আছে যেটার লেন্থটাকে ওরকম বাড়ানো হয়েছে, স্ট্রেচ করে, from one side of a classroom to the other. আচ্ছা, তো ক্লাসরুমের এক সাইড থেকে আরেক সাইড পর্যন্ত এটাকে টেনে এরকম লম্বা করে লেন্থ L বানাইছে। আচ্ছা, the tension in the spring is T। তো তাহলে টেনশন হলো T। A wave pulse travels along the spring with a velocity v। তো তাহলে একটা ওয়েভ কি করবে? এই স্প্রিংটার ভিতর দিয়ে পাস করবে with a velocity v। এখন বলতেছে the spring is taken to a sports hall and stretched to a total length of 2L। এখন ক্লাসরুম থেকে বের করে এখন এই স্লিংকি স্প্রিংটাকে নিয়ে কোথায় গেছে? একটা হলে গেছে। এখন এই হলের মধ্যে তাকে লম্বা করে কত লেন্থ বানাইছে? 2L বানাইছে। আর টেনশন বাড়াইছে কত? 2 টাইমস। এখন বলতেছে যে which of the following gives the velocity of the wave pulse along the spring in the sports hall? এইটা কেমন টাইপের কোয়েশ্চেন? যে টেনশন, লেন্থ আর ভেলোসিটি এইসব রিলেটেড ব্যাপার কি আমরা পড়ছিলাম? ইয়েস, আমরা পড়ছি যে ওয়েভের কি বলে, স্প্রিং এর ভিতরে বা কোন একটা স্ট্রিং এর মধ্যে ওয়েভের ভেলোসিটি কত, ঠিক আছে, ওইটা কিসের উপর ডিপেন্ড করে? যে v is equal to root over ফর্মুলাটা কি ছিল? যে টেনশন বাই মিউ, তাই না? এমন একটা ফর্মুলা ছিল, তাই না? আমরা যদি ফর্মুলা লিস্টে যাই, ফর্মুলা লিস্টে এটা দিয়ে দেওয়া উচিত। লেটস সি। আচ্ছা, সো সারপ্রাইজিংলি এটার এন্ডে ফর্মুলা লিস্টটা দেয় নাই, বাট ফর্মুলা লিস্ট তোমাদেরকে দেওয়া থাকবে আর কি। ওকে, ফর্মুলা লিস্ট তোমাদেরকে অ্যাকচুয়ালি দিয়ে দিবে। সো আমরা স্টুডেন্ট বুক থেকে ফর্মুলাটা দেখে নেই। 1 মিনিট। এই ইউনিট 2 এই পেপারটা, ইয়েস, এটা আগে আমি আরেক ব্যাচে করাইছিলাম। এটা খুবই খুবই ট্রিকি একটা পেপার, বুঝছো? এই পেপারটা তোমরা মাস্ট, এটা সবাই সলভ করবা। আজকে আমি যতটুকুই করাই দেই, এরপরে বাকিটুকু তোমরা করবা। আমরা নেক্সট ক্লাসে, যে থার্সডেতে, এই পেপারটা নিয়ে অনেক ডিটেইল ডিসকাশন করব। অনেক অনেক ইম্পর্টেন্ট কনসেপ্ট রিলেটেড এইসব কোয়েশ্চেন আছে, ঠিক আছে? ওকে, সো আমরা ওয়েভস চ্যাপ্টারের মধ্যে ওই ফর্মুলাটা খুঁজতেছি। এই যে পেয়ে গেছি। স্ট্রেচড স্প্রিং এর ভিতরে এই যে ফর্মুলা কি, ভেলোসিটি ইজ ইকুয়াল টু রুট ওভার টেনশন বাই মিউ, যেখানে মিউটা কি, টোটাল মাস অফ দা স্ট্রিং ডিভাইডেড বাই টোটাল লেন্থ অফ দা স্ট্রিং। ঠিক আছে, সো এই সব ব্যাপারগুলো আমরা পড়ে আসছিলাম। তো এই ফর্মুলাগুলি আমাদের মাথায় থাকতে হবে। ইয়েস, দে উইল অলসো বি প্রোভাইডেড ইন দা ফর্মুলা শিট, বাট আমরা যত ভালো মতো মাথায় রাখতে পারবো কনসেপ্ট গুলা বা ফর্মুলা গুলা, তত ভালো। ওকে, সো আমরা যদি এখানের মধ্যে দেখি,
লেটস গো ব্যাক টু দ্য কোয়েশ্চেন পেপার। ইয়াল্লাহ, এতগুলা ট্যাব খোলা। ওকে, সো তাহলে এই যে ভেলোসিটি ইজ ইকুয়াল টু রুট ওভার টেনশন বাই মিউ। সো লেটস সি, মিউটাকে যদি আমরা একটু এমন ভাবে লিখি যে mass of the string divided by the length, তো mass by length, so tension into length divided by mass. ওকে, সো এইটা হলো বেসিক্যালি আমার অরিজিনাল ভেলোসিটি। ওকে, অরিজিনাল ভেলোসিটি যে ক্লাসরুমে লেন্থ হলো এল, টেনশন হলো টি, আর ম্যাস হলো এম, এটা আছে। ভালো কথা। এখন জেরিন বলতো, এই যে স্পোর্টস হলে নিয়ে এই যে স্প্রিংটাকে টেনে লম্বা করলো, স্প্রিং এর ম্যাসে কি কোনো চেঞ্জ আসবে? টোটাল ম্যাস অফ দ্য স্প্রিং এ? না। So total mass of the string will remain the same. Okay, তো তাহলে আমরা যদি এখানের মধ্যে দেখি নতুন ভেলোসিটি যদি দেখতে চাই, যে নিউ ভেলোসিটি will be equal to what? Root over tension. টেনশন কত টাইমস হয়েছে? 2 টাইমস। লেন্থ কত টাইমস করছে? 2 টাইমস। আর ম্যাস কি হয়েছে? যা ছিল তাই থাকবে, রাইট? তো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা কি করা যায় দেখো তো, এই যে রুট ওভার 2 into 2 মানে 4 into tension into length divided by mass। তো এখন 4 টাকে যদি রুট ওভারের বাইরে নিয়ে আসি, তো তাহলে কি হবে? 2 নাকি? তো তাহলে নতুন ভেলোসিটিটা কেমন আসতেছে? নতুন ভেলোসিটি হলো 2 into root over tension into length by mass। তো এই জিনিসটাকে কি লেখা যায়? অরিজিনাল এই ভেলোসিটিটা এটা না, যে রুট ওভার টেনশন ইনটু লেন্থ বাই এম। তো তাহলে পরে হোয়াট উই ক্যান রাইট ডাউন, যে the new velocity is equal to 2 times this velocity। তো তাহলে নতুন ভেলোসিটিটা কি হবে? নতুন ভেলোসিটিটা 2v হবে নাকি? জেরিন বুঝতে পারছো ম্যাথটা? হ্যাঁ, বুঝছি। ওকে, সো তাহলে এই ম্যাথ এখানে দেখে কিন্তু মনে হচ্ছে জাস্ট ফর 1 মার্ক আমার এত কিছু কেন করতে হচ্ছে, এটা আমি এক্সপ্লেইন করতেছি দেখে টাইম যায়। ঠিক আছে, নরমালি এগুলা 1 মিনিটের ব্যাপার। ঠিক আছে, 1 মিনিটও নরমালি লাগে না এগুলো এমসিকিউ সলভ করতে। বাট এগুলা মুখে মুখে অনেকজন করতে গেলে জাস্ট একটু এদিক ওইদিকের জন্য তুমি ভুল করে ফেলতে পারো। যে অনেকজনই ফার্স্টে ভাববে কি যে আচ্ছা মিউটা তো নিচে, সো তাহলে লেন্থের ব্যাপারটা তারা ডেনোমিনেটরে দিয়ে দিবে ভুলে। তো তখন তারা ধরা খেয়ে যাবে যে টেনশন 2 টাইমস করছে, লেন্থ 2 টাইমস করছে, তো তারা ভাববে কি যে ভেলোসিটি যা ছিল তাই থাকবে। কিন্তু আসলে ভেলোসিটি এখানে কি হবে? বেড়ে যাবে আর কি। এখানে যদি কোশ্চেন নাম্বার 4 এর অ্যানসারটা আমরা দেখি, যে কোশ্চেন নাম্বার 4 এর অ্যানসারটা কি? কোশ্চেন নাম্বার 4 এর অ্যানসার হলো ডি। ওকে, তো তাহলে এই আচ্ছা অলরেডি আজান দিয়ে দিচ্ছে। তো তাহলে পরে তোমরা একটা কাজ করো, আমরা আজকে তো এই পেপারের এই 4টা এমসিকিউ শেষ করলাম, আর ওই ইউনিট 3 এর ওই বড় কোশ্চেনটা আমরা যে গ্রাফ রিলেটেড ওইসব কোশ্চেন এন্ড কয়েকটা এক্সট্রা ব্যাপার শিখে নিছি। তো তোমরা এই স্যাম্পল অ্যাসেসমেন্ট ম্যাটেরিয়ালের ইউনিট 2 যে পেপারটা আছে, এই পেপারটা তোমরা সবাই নেক্সট ক্লাসের আগে সলভ করে রাখবা। ওকে, তো স্যাম্পল অ্যাসেসমেন্ট ম্যাটেরিয়াল ইউনিট 2 এই পেপারটা তোমরা সবাই সলভ করে রাখবা। আমরা নেক্সট ক্লাসে বাকি সবগুলো এমসিকিউ এন্ড থিওরি কোশ্চেনস গুলা ডিটেইলসে ডিসকাস করব। অলরাইট, এই কোশ্চেন পেপার গুলা কিন্তু এই কোশ্চেনের মধ্যে অনেকগুলি মজার মজার কোশ্চেন আছে, যে একটা বলে দেই। এটা কোথায়? এই যে এটা, এই কোশ্চেনটা একদম মাথা নষ্ট জিনিস, বুঝছো? এই কোশ্চেন নাম্বার 15টা মাস্ট করতেই হবে। ঠিক আছে, নিজেরা মাস্ট ট্রাই করবা। এটার অ্যানসার যখন শুনবা একদম খুবই মজা লাগবে। ঠিক আছে, এটার সলিউশনটা খুবই ইন্টারেস্টিং। এই কোশ্চেন নাম্বার 15টা মাস্ট করতেই হবে। মাত্র 6 মার্ক, কিন্তু খুবই ট্রিকি একটা ব্যাপার। ওকে, চিন্তা ভাবনা করতে হয়, এন্ড এটা ফাইনাল অ্যানসারটা যখন জানতে পারবা খুবই মজা লাগবে। ওকে,
সো তাহলে পরে সবাই প্লিজ এই পেপারটা সলভ করে রাখবা ওকে। সো আমরা এখন ক্লাসটা এখানের মধ্যে শেষ করতেছি, নেক্সট ক্লাসে যে থার্সডেতে আমরা এই পেপারটা পুরোটা সলভ করব ওকে। আল্লাহ হাফেজ।